After destroying Manchester City, now Real Madrid will face Bayern Munich in the quarter final. এবং এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ অনায়াসে জিতে যাবে। কারণ কি? কারণ হচ্ছে 2013 সালের পর থেকে যতবার রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের দেখা হয়েছে তার মধ্যে 7বার রিয়াল মাদ্রিদ জিতেছে, বাদ বাকি 2বার ড্র হয়েছে, বায়ার্ন মিউনিখ একটা ম্যাচও জিততে পারেনি। তাহলে বলাই যায় যে রিয়াল মাদ্রিদ ইজিলি ম্যাচটা জিতে নিবে এবং রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে যাবে। এটা কি সত্যি? বর্তমানে বায়ার্ন মিউনিখ যে ফর্মে রয়েছে সেই ফর্ম এবং বর্তমানে রিয়াল মাদ্রিদ যে ফর্মে রয়েছে সেই ফর্ম দুটো যদি কম্বিনেশন করেন তাহলে দেখবেন বর্তমানে বায়ার্ন মিউনিখ কতটা ডেডলি ফর্মে রয়েছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে রিয়াল মাদ্রিদ কি আসলে বায়ার্ন মিউনিখকে হারাতে পারবে, যদি পারে তাহলে সেটা কোন ট্যাকটিকে সেটা নিয়ে চলুন শুরু করা যাক। এই ভিডিওতে যাওয়ার আগে আমাদের আগে জেনে নিতে হবে যে বর্তমানে বায়ার্ন মিউনিখ কীরকম ফুটবল খেলতেছে। তারা কি বল হোল্ড করতেছে, নাকি তারা প্রোগ্রেসিভ পাস দেওয়ার মাধ্যমে খেলা চালাচ্ছে, নাকি তারা কাউন্টার অ্যাটাকে ফুটবল খেলতেছে, নাকি তারা বল পজিশন রাখতেছে? কোনটা? বর্তমানে বায়ার্ন মিউনিখ যেভাবে ফুটবল খেলতেছে সেটা হচ্ছে আনপ্রেডিক্টেবল। আপনি প্রেডিক্ট করতে পারবেন না বর্তমানে বায়ার্ন মিউনিখ কীভাবে ফুটবল খেলবে বা সামনের ম্যাচে তারা কি করবে। তারা যে ফরমেশনটা নিয়ে নামে সেটাও কিন্তু ম্যাচের ভিতরে বারবার তারা চেঞ্জ করে। তারা শুরুতে 4-3-3 ফরমেশন কিংবা 4-1-4-1 ফরমেশন নিয়ে নামলেও তারা ম্যাচের যখন ভিতরে চলে যায় তখন তাদের ফরমেশনটা বারবার চেঞ্জ হয়। তাদের মিডফিল্ড বারবার রোটেট করে, ইভেন তাদের সেন্টার ফরওয়ার্ড হ্যারি কেনও নিচে নেমে আসে বল নেওয়ার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে তারা যে ফরমেশনটায় ফুটবল খেলে সেটা হচ্ছে 2-2-6। উইয়ার্ড শোনাচ্ছে যে 6, হ্যাঁ এমনটাই করে তারা, যে ক্ষেত্রে তাদের দুইজন মাত্র ডিফেন্ডার থাকে, দুইজন মাত্র মিডফিল্ডার থাকে এবং বাদ বাকি সবাই অ্যাটাক করতে যায়। এক্ষেত্রে তাদের যে উইং ব্যাকগুলো রয়েছে মানে লেফট ব্যাক এবং রাইট ব্যাক তারা অনেক সময় উপরের দিকে উঠে যায় এবং সেখানেই থাকে। বেশিরভাগ ক্ষেত্রে তারা মিডফিল্ডে ইন্টারাপ্ট করে এবং কোনো কোনো ক্ষেত্রে তারা বক্সের ভিতরে ঢুকে যায়। বলতেছিলাম লাইমার এবং আলফানসো ডেভিসের কথা। এক্ষেত্রে দুইজনই অনেক বেশি পেসি এবং দুইজনই অনেক বেশি গতিশীল হওয়ার কারণে অপোনেন্টকে খুব তাড়াতাড়ি বিট করতে পারে। এবং তার পাশাপাশি তাদের রয়েছে মাইকেল অলিসে, লুইস ডিয়াস এবং হ্যারি কেনের মতো ডেডলি ট্রিও, যারা কিনা যে কোনো সময় অপোনেন্টকে কিল করে দিতে পারে উইদিন আ সেকেন্ড। তো বলা যায় বর্তমানে বায়ার্ন মিউনিখ অসাধারণ ফর্মে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে বায়ার্ন মিউনিখ যেটা করে সেটা হচ্ছে বল হোল্ড করে এবং তারা খুব ধীরে গেম বিল্ড করে এবং যখন তারা অ্যাটাক দেয় তখন অপোনেন্ট কিছু করতে পারে না। বিশেষ করে হ্যারি কেন মানে সেন্টার ফরওয়ার্ড, তার কথা তো নাই বলি, সে ফক্স ইন দ্য বক্সের কাজ করে। যখনই দুই সাইড থেকে ক্রস আসে মানে মাইকেল অলিস এবং লুইস ডিয়াস যখন বল ক্রস করে তখনই সেটা হয় হ্যারি কেন, না হলে সেটা জামাল মুসিয়ালার মতো প্লেয়ার সেটাকে ফিনিশ করে। তো বলা যায় বর্তমানে বায়ার্ন মিউনিখ অনেক দুর্দান্ত ফর্মে রয়েছে। তার পিছনে অনেক বেশি ভূমিকা পালন করে তাদের গোলকিপার। বর্তমানে বায়ার্ন মিউনিখের যে গোলকিপার রয়েছে ম্যানুয়েল নয়ার, সে হচ্ছে সুইপার গোলকিপারের আবিষ্কর্তা। মানে সেই প্রথম আবিষ্কার করেছে যে গোলকিপার ডি বক্সের বাইরেও চলে আসতে পারে এবং সে বিল্ড আপে সাহায্য করতে পারে এবং বায়ার্ন মিউনিখের হয়ে সে সেটাই করতেছে। কিন্তু বর্তমানে সে ইনজুরিতে পড়েছে এবং তার বদলে যে খেলতেছে উর্বিক, সেও কিন্তু তার মতোই করতেছে। অন দ্য বল সিচুয়েশনে অনেক বেশি ভালো, কিন্তু অফ দ্য বল সিচুয়েশনে তার শর্ট স্টপিং অ্যাবিলিটি সেটা কিন্তু অত ভালো না। এবং এই দিক থেকে বর্তমানে বায়ার্ন মিউনিখ একটু ব্যাকফুটে থাকবে, কারণ বর্তমানে ম্যানুয়েল নয়ার ইনজুরিতে রয়েছে। তো বলা চলে যে এই সকল ফরমেশন নিয়ে বায়ার্ন মিউনিখ বর্তমানে রিয়াল মাদ্রিদের সামনে আসবে এবং তাদের যে ডেডলি ট্রিও রয়েছে তারা যেভাবে ফুটবল খেলে, বায়ার্ন মিউনিখের ডিফেন্স লাইন যদি অনেক বেশি সলিড হয় এবং তারা যদি প্রথমে 2-4টা গোল দিয়ে দেয় তাহলে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ এক্ষেত্রে ব্যাকফুটে চলে যাবে। অপরদিকে রিয়াল মাদ্রিদের কথা যদি বলি, রিয়াল মাদ্রিদ সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ যেটাই পাবে সেটা হচ্ছে তাদের হোম অ্যাডভান্টেজ। লিটারেলি সান্তিয়াগো বার্নাবিউ অপোনেন্টের জন্য হেলে পরিণত হয় এবং ইউএফআর কাছে বর্তমানে বায়ার্ন মিউনিখ নোটিশ পাঠিয়েছে যে তারা যেন ছাদ বন্ধ না করে, এর ফলে নাকি অবস্থাটা গোমট হয়ে যায় এবং প্লেয়াররা তাদের 100% দিতে পারে না। কিন্তু ইউএফআ এটা রিজেক্ট করে দিয়েছে। তো বোঝাই যাচ্ছে বর্তমানে বায়ার্ন মিউনিখ চাপে রয়েছে। দ্বিতীয় যে বিষয়টায় রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকবে সেটা হচ্ছে মেন্টালিটি। বর্তমানে বায়ার্ন মিউনিখের পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছে যে রিয়াল মাদ্রিদকে দেখলেই তারা ভয় পায় এবং লিটারেলি তাদের ফ্যানরা গতকালের ম্যাচটায় মানে অ্যাটালান্টার ম্যাচটায় যেটা করেছে সেটা দেখলে বোঝাই যাচ্ছে যে বর্তমানে বায়ার্ন মিউনিখ চাপে রয়েছে, কারণ লাস্ট 12 বছরে তারা রিয়াল মাদ্রিদকে একবার হারাতে পারেনি। তো বোঝাই যাচ্ছে বর্তমানে বায়ার্ন মিউনিখ কতটা চাপে রয়েছে। তার পাশাপাশি রিয়াল মাদ্রিদের যে অ্যাডভান্টেজটা থাকবে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের উইঙ্গার এবং রিয়াল মাদ্রিদের অ্যাটাকার। আপনারা যদি বায়ার্ন মিউনিখের ডিফেন্স লাইনের দিকে লক্ষ্য করেন, বায়ার্ন মিউনিখের ডিফেন্স লাইনে এমন কোনো প্লেয়ার নাই যারা অনেক বেশি পেসি, যারা পেস দিয়ে বল রিকভার করতে পারবে, শুধুমাত্র কিমকে ছাড়া।
হ্যাঁ, বায়ার্ন মিউনিখের লেফট ব্যাক এবং বায়ার্ন মিউনিখের রাইট ব্যাক অনেক বেশি পেসি, কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাটাক করার জন্য উপরের দিকে উঠে যায় এবং রিয়াল মাদ্রিদ যদি এই পজিশনে কাউন্টার অ্যাটাক দিয়ে দেয় তাহলে আমার মনে হয় না যে জোনাথন ঠা এবং ওপামেকানো কাউন্টার অ্যাটাক আটকাতে পারবে। তো এটা যদি করতে পারে রিয়াল মাদ্রিদ, তাহলে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখকে খুব ভালোভাবে হার্ট করতে পারবে। অপরদিকে বায়ার্ন মিউনিখকে আটকাতে হলে রিয়াল মাদ্রিদের যেটা করতে হবে সেটা হচ্ছে মিড মাঠের কন্ট্রোল নিতে হবে। যেহেতু বায়ার্ন মিউনিখ গেম বিল্ড করে জোজুয়া কিমিক এবং পাভলোভিচের আন্ডারে, এই দুইজনকে রিয়াল মাদ্রিদ যদি কন্ট্রোলে নিতে পারে তাহলে রিয়াল মাদ্রিদ আমার মনে হয় খুব সহজে গেম বের করে আনতে পারবে। তার পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনকে অনেক বেশি সলিড থাকতে হবে, কারণ তাদের উইঙ্গার যে দুইজন রয়েছে মাইকেল অলিসে এবং লুইস ডিয়াস, এদেরকে যদি আটকাতে হয় তাহলে ট্রেন্টকে এবং আলভারো কারেরাসকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। তার পাশাপাশি তাদের দুইজনকে হেল্প করতে হবে আমাদের মিডফিল্ডারদের, মানে আমি বলতেছি আমাদের থিয়াগো পিটার্স এবং আমাদের লুইস ডিয়াসকে আটকানোর জন্য এক্ষেত্রে এই সাইড থেকে হয়তো কামাভিঙ্গা না হলে চুয়ামেনি নিচে নামতে হবে এবং তাকে আটকাতে হবে, কারণ তাদেরকে যে কোনো একজন আটকাতে পারবে না, কারণ 1v1-এ তারা বর্তমানে যে কোনো প্লেয়ারকে কিল করে দিতে পারবে। এবং বর্তমানে আমাদের রুডিগারকে হয়তো হিস্টোরিক একটা পারফরমেন্স ডেলিভার করতে হবে কিংবা ডিন হুইসনকে সেটা করতে হবে যদি আমাদের হ্যারিকেনকে আটকাতে হয়। তো এইভাবে যদি রিয়াল মাদ্রিদ খেলে এবং রিয়াল মাদ্রিদে বর্তমানে কিলিয়ান এমবাপ্পে এবং জুড বেলিংহাম ব্যাক করতেছে এবং তাদেরকে যদি রিয়াল মাদ্রিদ সেট করতে পারে, আমার মনে হয় রিয়াল মাদ্রিদ খুব সহজে বায়ার্ন মিউনিখকে কিল করে দিতে পারবে। এর পাশাপাশি বায়ার্ন মিউনিখকে আটকাতে হলে যেটা করতে হবে, রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের ইগো একটু কমাতে হবে, কারণ আমরা এই দুইটা ম্যাচ অনেক বেশি স্বাচ্ছন্দ্যে জিতেছি, কারণ এই দুইটা ম্যাচে আমাদের স্টার প্লেয়ার মাঠের বাইরে ছিল। আমি এক্ষেত্রে স্টার প্লেয়ারদের দোষ দিচ্ছি না, এক্ষেত্রে একাধিক স্টার প্লেয়ার যখন একটা টিমে থাকে তখন একটা টিম ইনব্যালেন্স হয়ে যায়। এক্ষেত্রে এটাই হয়, আপনি যদি জুড বেলিংহামকে খেলান তাহলে এক্ষেত্রে আর্দা গুলারকে খেলাতে পারবেন না। আপনি যদি কিলিয়ান এমবাপ্পে খেলান পটেনশিয়ালি এক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাবিলিটিটা অনেক বেশি কমে আসে, কারণ কিলিয়ান এমবাপ্পে কখনোই ফক্স ইন দ্য বক্সের কাজ করে না, সে লেফট সাইডে চেপে আসে। এবং এটা যদি রিয়াল মাদ্রিদ সেট করতে পারে এবং এক্ষেত্রে রিয়াল মাদ্রিদ যদি ক্লিক করতে পারে, আমার মনে হয় রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখকে আটকাতে পারবে। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। হালা মাদ্রিদ ইনে দামাস, আসসালামু আলাইকুম, জাস্টিস ফর হাদি সু।